একটা টিমটিম করে জ্বলতে থাকা আলোয় আমি আমার ভগ্নপ্রায় কোয়ার্টারটা দেখলাম। দোতলা কোয়ার্টার, দোতলায় জমাট বাঁধা অন্ধকার। রাতের অন্ধকার গাঢ় থাকলেও চাঁদের অল্প আলোয় আশপাশের তাল গাছের সারি চিনতে অসুবিধে হলো না। সাথে সাথে এটাও বুঝতে পারলাম গোটা কম্পাউন্ডটায় আগাছা আর ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। না, সত্যি এখানে থাকতে গেলে আমায় ভালো রকম কসরত করতে হবে, সে আমি বুঝতেই পেরেছি। কি দেখছেন স্যার? এদিকে আসুন। মিত্তির দা একটা ঘরের দরজা খুলে দিল। এই যে স্যার, এই আপনার ঘর। আমি এই সকালেই পরিষ্কার করিয়েছি। আর আমার ঘরটা ওদিকে। আপনার যদি কোনো দরকার হয় আমায় একবার হাঁক দেবেন কিংবা ফোন করবেন। আর হ্যাঁ, রোজ 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলে দয়া করে বাইরে আর বেরোবেন না। কেন, চোর ডাকাতের উপদ্রব? না না না, আশপাশে জঙ্গল হয়ে আছে, শেয়াল ভাম সাপ খুব ঘুরে বেড়ায়। এই নিন টর্চ, কাজে লাগবে। ও হ্যাঁ, আসল কথাটা বলা হয়নি। এই যে এখানে সাইকেলটা দেখছেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতেই তো পারছেন, এখানে গাড়ির তেল ভরাতে গেলে 40 কিলোমিটার যেতে হবে। আর রিক্সা অটোর তো কথা ছেড়েই দিই। না না, আমি সাইকেলেই অভ্যস্ত। রাতে খাবার পর আমার পৌঁছানোর খবরটা বাড়িতে জানিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে ছমছম আওয়াজ কানে এলো। জানলা দিয়ে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে হু হু করে হাওয়া। দেরি করে কাজ নেই, কাল স্বাস্থ্যকেন্দ্রে সকাল সকাল পৌঁছতে হবে। আগে এখানকার সমস্যাগুলো ভালো করে দেখি, তারপর না হয়। হঠাৎ একটা আওয়াজে চোখে ফিরে তাকালাম। মনে হলো কেউ যেন দোতলা সিঁড়ি বেয়ে নেমে আসছে, কিন্তু আমি যতদূর জানি উপরে তো কারোর থাকার কথা নয়। তাহলে এত রাতে চোর নয় তো? বাইরে বৃষ্টির শব্দ এখনো কানে আসছে। টর্চটা হাতে নিয়ে খাট থেকে নেমে এগিয়ে গেলাম। বাইরে আওয়াজ লক্ষ্য করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। জায়গাটা ময়লা আর গাছ থেকে ঝরে পড়া পাতায় একদম ভর্তি। সিঁড়ির মুখে আলোটা ফেলতেই আবছায় আলো আধারিতে মনে হলো টর্চের সামনে দিয়ে ছায়ার মতো কিছু একটা সেট করে চলে গেল। আমি একটু এগিয়ে গিয়ে ভালো করে চারদিকে টর্চের আলো মেরে দেখলাম, না তো কেউ কোথাও নেই। তবে কি আমারই মনের ভুল, নাকি এত রাতে বেওয়ারিশ জায়গা পেয়ে কেউ বা কারা অপকর্ম করে বেড়ায় এখানে? বিকেলে মিত্তিরদাকে আগের দিনের ঘটনাটা জানালাম। না 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 না, আমি তো সেরকম কিছু জানি না। ওই কোয়ার্টারে প্রায় আমার নিয়মিত যাতায়াত, কিন্তু কোনোদিনই কোনো ছোকরাদের ওর ধারে পাশেও খেঁচতে দেখিনি। না, আমি সিওরলি বলছি না, এটা আমার মনের ভুলও হতে পারে। আমি একটা কথা বলি, দয়া করে অত রাতে ঘর ছেড়ে বেরোবেন না। সে যত শব্দই হোক না কেন, শত হোক, জায়গাটা আপনার কাছে অচেনা। কথাটা হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু অজানা কিছু হলেই আমি যেন কেমন কৌতূহলী হয়ে পড়ি। ও ভালো কথা, আমি আজ প্রেসক্রাইব করতে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু ওষুধ নেই। ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব যদি ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। ঠিক আছে, আমি আজ সদরে যাব, তারপর মেয়ের বাড়ি হয়ে একেবারে পরশুদিন ফিরবো। আমাকে ওষুধের লিস্টটা করে দেবেন, আমি নিয়ে আসবো। সেদিন রাতেও প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভাসলো বিচিত্র। হাওয়ার দাপটে আশপাশের গাছগাছালিগুলো যেন প্রলয় নাচন নাচছে। রাতের খাবার অনেক আগেই সেরে রেখেছি, বই পড়ছিলাম বিছানায় বসে। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে? ঘড়িতে প্রায় 9টা বাজে। এই সময় কে আসতে পারে? আমি আর বিলম্ব না করে দরজা খুললাম। তাকে চলতো। দরজা খুলতেই দেখলাম মিত্তিরদা দাঁড়িয়ে আছে, তার সর্বাঙ্গ প্রায় ভিজে একসা। মিত্তিরদা, আপনি এত রাতে? কি ব্যাপার, ভিতরে আসুন। না 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 না, ভিতরে যাব না, আমি তো আপনাকে ডাকতে এসেছি। বড় বিপদ হয়েছে। আপনার তো মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেখান থেকেই আসছি। মেয়ের খুব খুব বিপদ। আপনি চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। এত রাতে কোনো ডাক্তারই আসবে না। আপনি চলুন ডাক্তারবাবু, বেশি দেরি হলে আমার মেয়েটা আর বাঁচবে না। মিত্তিরদা প্রায় কেঁদে ফেললো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি এগোন, আমি সাইকেল নিয়ে আপনার পিছন পিছনে আসছি। বাইরে বৃষ্টিটা কিছুটা ধরেছে বটে, তবে এত নিষ্কালো অন্ধকারে কিচ্ছু দেখা গেল না। তাড়াহুড়োয় ছাতাটাও নিতে ভুলে গেলাম। প্যাডেলে চাপ দিয়ে তড়িঘড়ি সামনের দিকে এগিয়ে চললাম। পৃথিবী ওলট পালট করে ঝড় হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে ভর্তি জল কাদা, মেঠো পথে জল কাদা এড়ানো দুষ্কর।
দুধারে অন্ধকারে খেয়ে তার ঝোপঝাড় ছাড়া কিচ্ছু দেখা গেল না। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন। বৃষ্টির অঝোর ধারায় তখন চারিদিক ভেসে যাচ্ছে। জল পেরিয়ে সাইকেল চালাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। পাকা রাস্তা থেকে মাঠের মধ্যে দিয়ে অনেকক্ষণ চলার পর এসে উপস্থিত হলাম একটা ভগ্ন প্রায় একতলা বাড়ির সামনে। আমি সাইকেল থেকে নামতেই মিত্তিরদা বলল, তাড়াতাড়ি চলুন, ভিতরে আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। উঠোন পেরিয়ে একটা ঘরের সামনে এলাম। ঘুটঘুটে অন্ধকারে ঝিঝির কলতারার ব্যাঙের শব্দ চারদিকে প্রকট হয়েছে। লোডশেডিং হয়েছে নাকি মিত্তিরদা? এত অন্ধকারে রোগী দেখবো কি করে? আপনি ভেতরে ঢুকুন ডাক্তারবাবু, আমি আলো নিয়ে যাচ্ছি। ভিতরে ঢুকতে জানলা দিয়ে আসা হালকা আলোয় দেখলাম বিছানার মধ্যে একজন শুয়ে আছে। শুনছেন? এই যে শুনছেন? এরপর বিছানায় শুয়ে থাকা নারী ব্যক্তির কোনো নড়াচড়া অনুভব করতে পারলাম না আমি। হয়তো রোগী ঘুমাচ্ছে কিংবা জ্ঞান হারিয়েছে। আমি একবার নাড়া দিলাম তাকে। এই যে শুনছেন? আমি ডাক্তার, আপনাকে দেখতে এসেছি। কিন্তু রোগী কোনো নড়াচড়া করলো না। আমি নারী দেখার জন্য হাতটা ধরতে যেতেই একটা ঠান্ডা বরফের মতো কিছু আমার হাতে যেন চেপে বসলো। মিত্তিরদা, মিত্তিরদা! হাতে লণ্ঠন নিয়ে মিত্তিরদা ঘরে ঢুকলো। কি হলো ডাক্তারবাবু? তুমি সেদিনও আমার মেয়েটাকে বাঁচাতে পারোনি, আর আজ নিজেকে বাঁচাতে পারবে না। সেদিন তুই আসবি বলেও এলি নাই, আজ নেকামি মারছিস, তাই আজ তুইও বাঁচবি না, কিছুতেই না। কি শান্তি, কি শান্তি! আমার জ্বালা জোড়ালো, ভালো করে ওকে মা, আজ আমার শান্তি চাই। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! খুব হালকা করে একটা আওয়াজে জানলার জালের ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আবার চমকে উঠল। দেখলাম আর এক মিত্তিরদা জানলা দিয়ে উকি দিচ্ছে। এ কি মায়া! বাইরেও মিত্তিরদা আর ভিতরেও। অতঃপর ভিতরে চোখ দিতেই দেখলাম ভিতরে থাকা লোকটার চেহারা পাল্টে যেতে লাগলো। মুখ থেকে, চোখ থেকে মাংস খসে খসে বেরিয়ে এলো হাড়। তৎক্ষণাৎ বাইরে থেকে অ্যালকোহল বা স্পিরিটের ছাপটা পড়লো ওদের মুখে। তৎক্ষণাৎ সেখান থেকে লাফ মারলাম, ছুটতে বাইরে বেরিয়ে এলাম।